ঠিক ঠিক আছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ, ঠিক আছে। আহ যা যা পড়বো, আজকে আমরা দুটো জিনিস পড়বো। একটা পড়বো হচ্ছে পঞ্চপাণ্ডব, একটা পড়বো হচ্ছে যুগ সন্ধিক্ষণ। পঞ্চপাণ্ডব, বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব ধারণাটা আসলো আসলে কেন? রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ জুড়ে বিরাজমান, ঠিক আছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ জুড়ে বিরাজমান। সেই সময় সাউন্ড কি সবার কাছে কম মনে হচ্ছে? সাউন্ডের সমস্যা কি সবার কাছে কম মনে হইতেছে? আচ্ছা, একজন দুইজনের হলে সবার কাছে একটু কম মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি ঠিক করছি, জাস্ট 1 মিনিট, জাস্ট এ মিনিট, একটু দাঁড়ান, হ্যাঁ, একটা মিনিট অপেক্ষা করি, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এখন বলেন যে এখন শোনা যাচ্ছে কিনা? যাদের যাদের প্রবলেম ছিল তারা কি এখন ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? ওকে, তাহলে আর সাউন্ড টাউন নিয়ে যে সমস্যা এটা আর দাবি করবেন না। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম দেখেন, রবীন্দ্রনাথ ছিল বাংলা সাহিত্যের বেশিরভাগ জায়গায়, মানে ওনার তো সব জায়গাতেই কি ছিলেন, উনি বিরাজমান ছিলেন কেমন। তো রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে যে কজন, সেই সময়ে যে কজন সাহিত্যিক সাহিত্য রচনা করেছিলেন, হ্যাঁ তাদেরকে কি বলছি, মানে আমরা বাংলা সাহিত্যের কি বলছি, পঞ্চপাণ্ডব বলছি আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমরা আজকে সেই পঞ্চপাণ্ডবদের নিয়ে কথা বলবো। পঞ্চপাণ্ডব, পঞ্চ শব্দের অর্থ হচ্ছে পাঁচ, ঠিক আছে। আমরা ক্রিকেটে যেমন পঞ্চপাণ্ডব বলি, পঞ্চপাণ্ডব বলতে ক্রিকেটে আমরা যে পাঁচজনকে বুঝি, এখানেও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলতে পাঁচজন কি বুঝাচ্ছে, পাঁচজন সাহিত্যিককে বুঝাচ্ছে। আসেন তাহলে তারা কারা আমরা একটু দেখি। এই পাঁচজন পঞ্চপাণ্ডব হচ্ছেন ইনারা। 30 দশকের বিশিষ্ট, খেয়াল করেন, 30 দশকের বিশিষ্ট পাঁচজন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের পাঁচজনকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয়। এখন আমাদের তো আসলে মনে রাখাটা কঠিন হয়ে যায় কেমন, আমরা তো আসলে মনে রাখতে পারি না। তো পাঁচজন পঞ্চ পাণ্ডবকে মনে রাখার একটা টেকনিক হচ্ছে এরকম ভাবে মনে রাখতে পারেন: অবুঝ, বিশু। অবুঝ বিশুকে পঞ্চপাণ্ডব বলা হয়। অবুঝ বিশু, অবুঝের অ দিয়ে কি হবে? অমিয় চক্রবর্তী। অবুঝের অ দিয়ে কি হবে? অমিয় চক্রবর্তী। বর্ষকর বু দিয়ে হবে বুদ্ধদেব, ঠিক আছে। বর্গীয় জ দিয়ে হবে জীবনানন্দ, ঠিক আছে। বিশুর বরস্বীকার দিয়ে হবে বিষ্ণুদে, মার্ক্সবাদী লেখক যিনি ছিলেন, ঠিক আছে। দন্ত স্বরস্বীকার দিয়ে হবে সুধীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তাহলে এই পাঁচজনকে বলা হচ্ছে কি,
পঞ্চপাণ্ডব কে কে? অবুঝ বিশু। তাহলে পঞ্চপাণ্ডবের নাম কিভাবে মনে রাখবো বলেন, সবাই লিখেন। পঞ্চপাণ্ডব মানে হচ্ছে অবুঝ বিশু। পঞ্চপাণ্ডব মানে কে? অবুঝ বিশু। লিখেন, সবাই লিখেন, পঞ্চপাণ্ডব মানে কে? আমার কথা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যেতে হবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ হইতে হবে। অবুঝ বিশু, ঠিক আছে? অবুঝ বিশু। যারা যারা ঘুমাচ্ছেন আমি কিন্তু করব, আমি এখানে কিন্তু নাম ধরে ধরে ডাকবো, ডাইকে পড়া জিজ্ঞেস করবো। সো কনসেন্ট্রেশন দেন। আহ লিখেন আর কি, যেটা লিখতে বলবো সেটা লিখেন, নাহলে আমি অ্যাটেন্ডেন্স ধরে কল করে আপনি অনুপস্থিত ধরে ধরে নিব আর কি। তাহলে দেখেন, পঞ্চপাণ্ডবের মধ্যে দেখেন, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। ওনাদের পাশে ওনাদের জন্মসাল মৃত্যুসাল লেখা আছে। ওকে, খেয়াল করে দেখেন, জীবনানন্দ দাশ আমাদের জন্য সবসময়ের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একজন কবি। জীবনানন্দ দাশ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ একজন কবি। উনি 1899 সালে, আচ্ছা বলেন তো, 1899 সালে গত ক্লাসে পড়ানো একজন কবি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কে? কাজী নজরুল ইসলাম। ভেরি গুড, ব্রিলিয়ান্ট। কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। তাহলে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের ব্যাপারে একটু বলি। জীবনানন্দ দাশের ভারতে ট্রাম দুর্ঘটনা খুবই রেয়ার একটা কেস। ট্রাম চিনেন? ট্রাম রেল লাইনের মতো লাইনে বাস গাড়ির মতো কিছু গাড়ি চলে, ওগুলোকে বলা হয় ট্রাম, ইন্ডিয়াতে আছে। ট্রাম দুর্ঘটনা খুব রেয়ার একটা কেস। আহ মানে একটা কথা কথিত বা প্রচলিত আছে, ভারতে ট্রাম দুর্ঘটনায় গত 100 বছরে মনে হয় একজন মানুষই মারা গেছে, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। ঠিক আছে। হ্যাঁ, ধারণা করা হয় উনি আত্মহত্যা করেছিলেন, এ থেকে ধারণা করা হয় উনি আত্মহত্যা করেছিলেন। আচ্ছা, দেখেন আবার, আচ্ছা এদেরকে আবার কি বলা হয়? কল্লোল গোষ্ঠীর লেখকও বলা হয়। এই পঞ্চপাণ্ডবকে আবার বলা হয় কল্লোল গোষ্ঠীর লেখক। তো কল্লোল গোষ্ঠী কি? কল্লোল গোষ্ঠী হচ্ছে কল্লোল পত্রিকায় যারা, কল্লোল পত্রিকা নামে একটা পত্রিকা ছিল, একটা পত্রিকার নাম ছিল কল্লোল পত্রিকা, ঠিক আছে? কল্লোল পত্রিকা নামে একটা পত্রিকা ছিল, হ্যাঁ। এই কল্লোল পত্রিকা, এনারা লেখালেখি করতেন, তাই এদেরকে কল্লোল গোষ্ঠীর লেখকও বলা হইতো। ঠিক আছে। তো পত্রিকাকার দীনেশ রঞ্জন দাশের, তার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করব জীবনানন্দ দাশকে দিয়ে, ওই পঞ্চপাণ্ডব শুরু করব জীবনানন্দ দাশকে দিয়ে। প্রথম প্রশ্ন জীবনানন্দ দাশের ব্যাপারে, প্রথম প্রশ্ন যেটা, আহ সেটা হচ্ছে, আপনার দেখেন, আহ জীবনানন্দ দাশের ক্ষেত্রে আপনার যে জিনিসটা মনে রাখবেন, জীবনানন্দ দাশের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে, একটা কমন প্রশ্ন আছে, একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোন কবির মাও একজন কবি ছিলেন? কোন কবির মাও একজন কবি ছিলেন? উত্তর দেন। ওনার জীবনানন্দ দাশের মার নাম চলে আসবে, তাইলে উত্তর দেন। কুসুম কুমারী দাস, ভেরি গুড। তাহলে কুসুম কুমারী দাস কেমন? আমি একটু আগেই বলেছি জীবনানন্দ দাশ কিভাবে মারা যান। জীবনানন্দ দাশ কিভাবে মারা যান? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশকে বিভিন্ন কবি সাহিত্যিক বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন। হ্যাঁ, বিভিন্ন উপাধিতে ভূষিত। আমি যে জিনিসগুলো প্রথমে বলছি সেগুলো হচ্ছে উনাকে, ওনার মানে জীবনানন্দ দাশকে কেন্দ্র করে আসলে কি কি প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে প্রশ্ন, একটা কমন প্রশ্ন হচ্ছে কোন কবির মা একজন কবি? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ, কারণ ওনার মার নাম ছিল কুসুম কুমারী দাস। ঠিক আছে। আরেকটা কমন প্রশ্ন হচ্ছে জীবনানন্দ দাশ কিভাবে মারা যান? উত্তর হচ্ছে ট্রাম দুর্ঘটনায় মারা যান। কেমন? এখন তাকে বিভিন্ন যে উপাধি দিয়েছে, এই উপাধিগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, তার বিভিন্ন ইয়া আছে, উপাধি আছে, উপাধিগুলো পরীক্ষাতে আসে। দেখেন এখানে জীবনানন্দ দাশের সম্পর্কে একটু লেখা আছে।
রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সাহিত্যে যার কবিতা সবচেয়ে বেশি সমাদৃত অনুসৃত তিনি জীবনানন্দ দাশ। তার কবিতায় উঠে এসেছে প্রেম, নারী, রোমান্টিকতা, ভালোবাসা, দেশাত্মবোধ। তবে সবকিছু ছাপিয়ে তার কবিতায় ঘুরে ফিরে বারবার ওই মৃত্যুর বিষয়টি উঠে এসেছে বারবার এই বাংলায় ফিরে আসার তুমুল আকুতি। ঠিক আছে। আচ্ছা, আপনারা জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার নাম বলেন তো। জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার নাম বলেন। জীবনানন্দ দাশের সবচেয়ে বিখ্যাত কবিতা গুলোর একটা হচ্ছে বনলতা সেন, তাই না? এটা ওনার কাব্যগ্রন্থ। এটা ওনার একটা কাব্যগ্রন্থ, প্লাস হচ্ছে আপনার কি একটা বিখ্যাত কবিতা, হ্যাঁ। বনলতা সেন কবিতাটা মোটামুটি কম বেশি সবাই আমরা শুনছি না? সেই দিন এই মাঠ, খুব চমৎকার একটা কবিতা। আচ্ছা, বনলতা সেন কবিতা পড়ে আমরা সবাই কম বেশি সবাই কি মনে করছি, এগুলা হচ্ছে ওনার আহ আমরা ফেসবুকে স্ট্যাটাস দিছি না? মনে করেন যে কোনো একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিছি, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। আসলে এখানে তো কোনো মেয়ের রূপ বর্ণনা করেছে কি? এই কবিতাটাই কি কোনো মেয়ের রূপ বর্ণনা করা হয়েছিল? এটা মানব সভ্যতা, নগরী, ঠিক আছে, এগুলোর রূপ বর্ণনা করেছে। কিন্তু আমরা তো আসলে ধরে নিছি কি, আমরা তো আসলে সবসময় চিন্তা করি ওই একটু রোমান্টিক টাইপের জাতি তো আমরা। সবসময় সবকিছুর মধ্যে প্রেম ভালোবাসা খুঁজে ফিরি আর কি। এটাও খারাপ না, এটা ভালো জিনিস, খারাপ না অবশ্যই। আবার আসিফ ফিরে চমৎকার একটা কবিতা, হ্যাঁ। চমৎকার একটা কবিতা তো। আজকে থেকে এই বনলতা সেন নিয়ে একটু লেখালেখি করতে সাবধান নিয়ে, হ্যাঁ? চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, হ্যাঁ, আপনি আপনার ভালোবাসার মানুষকে এটা চিন্তা করতে পারেন, কিন্তু জীবনানন্দ দাশ বেসিক্যালি আসলে ওইভাবে করে চিন্তা করেন আর কি, আপনার মতো স্মার্ট ছিলেন না উনি। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করছিলাম। ওকে, তাহলে দেখেন, জীবনানন্দ দাশের বাবার নাম ছিল হচ্ছে সত্যানন্দ দাশ। কেমন? সত্যানন্দ দাশ। তিনি হচ্ছে আপনার ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না ইনফরমেশন, তারপরেও মনে আসলো বলে দিলাম। ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কুসুম কুমারী দাস ছিলেন একজন কবি। স্ত্রী হচ্ছে লাবণ্য গুপ্ত। ওকে, ওনার ছদ্মনাম গুলা মনে রাখবেন। ছদ্মনাম হচ্ছে কি? স্প্রিং, তারপর হচ্ছে কালপুরুষ। কালপুরুষ। আর ডাক নাম হচ্ছে কি? মিলু। পারিবারিক পদবি হচ্ছে দাশগুপ্ত। এই স্লাইড থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে। এই স্লাইড থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে, কেমন? আচ্ছা, তাহলে ছদ্মনাম, উনার ছদ্মনাম আর ডাকনাম মিলাই ফেলবো না আমরা। উনার ডাকনাম হচ্ছে কি? মিলু। ঠিক আছে, ডাকনাম হচ্ছে কি? মিলু। আর ছদ্মনাম হচ্ছে কি? ছদ্মনাম হচ্ছে কি? স্ট্রিং, আর হচ্ছে কি? কালপুরুষ। দেখেন, এবার আসেন জীবনানন্দ দাশ কি দেখেন, তিনি রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক কবি, যার কবিতায় রয়েছে শুধুই মুগ্ধতা। তার নামের সঙ্গে আনন্দ শব্দটি জড়িত থাকলেও বাস্তবিক জীবন ছিল নিরাশাপূর্ণ। তার কবিতায় বর্তমান কবিদের প্রভাবিত করলেও জীবদ্দশায় তিনি তা দেখে যেতে পারেনি। তিনি পাঠকপ্রিয়তা পেয়েছেন মৃত্যুর পর। দেখেন, আপনার সুকান্ত ভট্টাচার্যের নাম জানি না আমরা সবাই, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য, এই সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন? সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন? 21 বছর। দেখেন, এই যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের নাম বলেন তো। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের নাম বলেন। আমি সুকান্ত ভট্টাচার্যের সাথে জীবনানন্দকে একটা জায়গায় রিলেট করবো এই জন্য। হরতাল আছে, ভেরি গুড, আর কি আছে? ছাড়পত্র আছে, তাই না? আচ্ছা দেখেন, সুকান্ত ভট্টাচার্যের এই বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কিন্তু উনার জীবদ্দশায় কি হয় নাই, প্রকাশিত হয় নাই। উনার জীবদ্দশায় মানে উনি বেঁচে থাকতে কিন্তু এগুলো প্রকাশিত হয় নাই, এগুলো প্রকাশিত হয়েছে কিন্তু উনি মারা যাওয়ার পরে। কেমন? জীবদ্দশায় উনার প্রকাশিত ছিল হচ্ছে আকাল। আকাল নামে যে কাব্যগ্রন্থটা, সেটা খেয়াল করেন। জীবনানন্দের ক্ষেত্রেও কি ঘটছে দেখেন, উনি লিখেছেন, কিন্তু উনার কবিতাগুলো যে এত চমৎকার, উনার কবিতাগুলো যে এত সুন্দর,
আমাদের দেশে যেমন মানুষ মারা না গেলে সেই মানুষটা ভালো মানুষ এটা আমরা করতে পারতাম না, আহ বুঝতে পারতাম না, বুঝতে পারি না। এই জীবন দাসের ক্ষেত্রে ঘটনা ঘটছে সেটা। উনি পাঠকপ্রিয়তা পাইছেন হচ্ছে ওনার মৃত্যুর পরে। উনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে বলতেছে সবাই, না না না, এই তো ভালো কবি ছিল, আরে এই কবিতা তো এতদিন আমরা দেখি নাই। কিন্তু আসলে কি ছিল, অনেক ভালো দুর্দান্ত একজন কবি ছিলেন। এরকম আর কি বিষয়, ঠিক আছে। ওকে, তাহলে এটার আহ সামারিটা কি? সামারিটা হচ্ছে জীবনানন্দ দাশ পাঠকপ্রিয়তা কখন পেয়েছিলেন? জীবনানন্দ দাশ পাঠকপ্রিয়তা পেয়েছিলেন কি ওনার মৃত্যুর পরে। আচ্ছা, তো আমি বলেছিলাম এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনাকে কে কোন উপাধিতে ভূষিত করেছিলেন, কেমন? তাহলে ওনার কবিতাকে চিত্ররূপময় বলেছিলেন কে? ওনার কবিতাকে চিত্ররূপময় বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কবিতাকে কি বলেছিলেন? চিত্ররূপময় বলেছিলেন। নির্জনতম কবি বলেছেন কে? উনাকে নির্জনতম কবি বলেছেন কে? বুদ্ধদেব বসু। নির্জনতম কবি বলেছেন কে? বুদ্ধদেব বসু। কেমন? শুদ্ধতম কবি, উনাকে শুদ্ধতম কবি বলেছেন কে? শুদ্ধতম কবি বলেছেন অন্নদাশঙ্কর রায়। ঠিক আছে, শুদ্ধতম কবি বলেছেন কে? অন্নদাশঙ্কর রায়। কেমন? আচ্ছা, আর শুদ্ধতম কবি নামে, শুদ্ধতম কবি নামে একটা গ্রন্থ আছে। শুদ্ধতম কবি নামে একটা গ্রন্থ আছে। শুদ্ধতম কবি গ্রন্থটার নাম হচ্ছে শুদ্ধতম কবি, যেটা জীবনানন্দকে নিয়ে লেখা। এইটা লিখেছে কে আবার? আব্দুল মান্নান সৈয়দ। এখন একটা জিনিস কনফিউশনে পড়লে চলবে না। উপাধি, শুদ্ধতম কবি উপাধিটা দিয়েছে অন্নদাশঙ্কর রায়, শুদ্ধতম কবি উপাধি দিয়েছেন অন্নদাশঙ্কর রায়, কিন্তু শুদ্ধতম কবি বইটা লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ। এই শুদ্ধতম কবি বইটা কাকে নিয়ে লেখা? এটা জীবনানন্দ দাশকে নিয়ে লেখা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এই স্লাইড থেকে প্রশ্ন আসবেই, এই স্লাইড থেকে প্রশ্ন আসবেই, মনে রাখতে হবে এটা। ওকে, তাহলে আমরা একটু আসি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন কে? উত্তর করবেন সবাই। নির্জনতম কবি। আচ্ছা, আচ্ছা, বৌদ্ধদের ধর্মীয় গুরু কে? যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছেন তাদের ধর্মীয় গুরু কে? বৌদ্ধদের ধর্মীয় গুরু কে? গৌতম বুদ্ধ না? আচ্ছা, ধর্মীয় গুরু হতে হলে কোথায় যেতে হয়? নির্জনে সাধনা করতে হয় না? নির্জনে কি করতে হয়? ধর্মকর্ম করতে হলে নির্জনে কি করতে হয়? সাধনা করতে হয় না? তাহলে নির্জনের সাথে কার সম্পর্ক থাকবে? বুদ্ধের সম্পর্ক থাকবে। নির্জনের সাথে কার সম্পর্ক থাকবে? বুদ্ধের সম্পর্ক থাকবে। এভাবে করে মনে রাখবো আমরা, কেমন? তাহলে নির্জনে কে যাবে? বুদ্ধ যাবে। তাহলে নির্জনতম কবি কে বলেছেন? বুদ্ধদেব বসু বলেছেন। এটা 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 কেন বললাম? কারণ এখানে সব চারটা ইনফরমেশন কাছাকাছি তো। পরীক্ষার হলে খুব কমন প্রশ্নগুলো কি হয়ে যায়, আমাদের মাথা থেকে গুলিয়ে যায়। তো তখন চিন্তা করতে হবে বিকল্প কি ওয়ে আছে, যে ওয়েতে আমি কনফিউশনে পড়বো না। দেখেন, আপাত দৃষ্টিতে মনে হলে প্রশ্নগুলো খুবই সহজ মনে হবে, কিন্তু বিসিএস পরীক্ষা যখন আপনি দিতে যাবেন তখন প্রত্যেকটা ভুলের জন্য যখন 0.50 নেগেটিভ এটা মাথায় কাজ করবে, তখন কিন্তু দেখেন সূর্য কোন দিকে উদিত হয়, পূর্ব নাকি পূর্ব পশ্চিমের মাঝামাঝি, এটা নিয়েও কিন্তু আপনার মনে হচ্ছে কি রে, পূর্ব দিকে তো সারা জীবন দেখছি, কিন্তু পূর্ব পশ্চিমের মাঝামাঝি নতুন একটা অপশন দেখলাম। এটাও মনে হয় সম্ভবত সূর্য ওঠা চেঞ্জ হয়েছে মনে হয়। মনে হয় এখন এই দিকে না উঠে অন্য কোনো দিকে উঠে মনে হয়। এই ধরনের এই যে ক্রিমিনাল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। এগুলো কেন জানেন? ওই যে 0.50 নেগেটিভ মার্কিং আছে না, ওইটার ভয়ে। শুনেন, এই এই যে যেমন আপনি একটা সহজ একটা কথা বলি, আপনার এই 34তম বিসিএস এর একটা কথা বলি। 34তম বিসিএস এ, 34তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের জাতীয় ফল কি? বলেন, বাংলাদেশের জাতীয় ফল কি? কয়জন জানেন এখানে? বাংলাদেশের জাতীয় ফল কি? সে বাল্য শিক্ষাতে পড়ছে, কাঁঠাল। এখন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, ভাই, এটা তো কারো পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। কিন্তু বিশ্বাস করেন, বিসিএস ক্যাডার হয়েছে এমন মানুষও বাংলাদেশের জাতীয় ফল আম দিয়ে আসছে পরীক্ষাতে। ক্যাডার হয়েছে, এর পরবর্তীতে ক্যাডার হয়েছে এরকম মানুষ। কেন জানেন? বাংলাদেশের জাতীয় ফল এত সহজ প্রশ্ন, বিসিএস এর মতো প্রশ্ন আসবে? কখনোই না। ডেফিনেটলি এটা চেঞ্জ হয়েছে।
কারণ এর কয়েকদিন আগে জাতীয় বৃক্ষ হিসেবে আমকে ঘোষণা করা হয়েছিল, বুঝছেন? জাতীয় বৃক্ষ হিসেবে আমকে ঘোষণা করা হয়েছিল। তো বলতেছে আরে জাতীয় বৃক্ষ যদি আম হয়, ফলও তো নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তাহলে জাতীয় ফলও তাহলে আম। নাইলে এত সোজা প্রশ্ন কি বিসিএস এ করে নাকি? কাঁঠাল, এটা তো সব এই যে দেখেন, মানে কোন জায়গাতে। আর তারপর দেখেন এই যে আমাদের সিটি কর্পোরেশন হইল ঢাকাকে ভাগ করে দক্ষিণ সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে যে কি উত্তর সিটি কর্পোরেশন হইল না? এর যখন হয়েছে তার পরের বার প্রশ্ন আসছে বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, শুধু ঢাকা, নাকি কোনোটাই নয়? ভাই বিশ্বাস করেন, যারা দক্ষিণে ছিল তারা বলছে দক্ষিণ ঢাকা, তারা যারা উত্তরে ছিল তারা বলছে উত্তর ঢাকা। হ্যাঁ, এখন যারা কনফিউশনে পড়ছে তারা দাগাই নেই প্রশ্নটার উত্তর। ভাই, রাজধানীর কে সিটি কর্পোরেশন অনুযায়ী দুই ভাগে ভাগ করছে, তার মানে কি রাজধানী দুইটা হয়ে যাবে, ওই উত্তর ঢাকা হবে বা দক্ষিণ ঢাকা হবে? চিন্তা করেন, এই যারা এইগুলো করছে তারা কিন্তু ক্যাডারও হয়েছে, মানে এরকম সিলি মিস্টেক গুলো যারা করছেন এখানের মধ্যে থেকেও ক্যাডার হওয়ার ইয়া আছে, বুঝছেন? মানে মানে আমি এটা কেন বলতেছি, এখানে এই প্রিলি পরীক্ষাটা একটা হিউজ, আপনার কিসের পরীক্ষা এটা? আপনার মাইন্ড গেম, এটা অনেক বড় একটা মাইন্ড গেম। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনার হয়তো মাথায় আসতে পারে, স্যার নির্জনে মানে নির্জনে সাধনা করে গৌতম বুদ্ধ থেকে আপনি বুদ্ধদেব বসু কেন আনলেন? আনলাম এই কারণে, পরীক্ষার হলে নির্জনতম কবি কে বলেছেন? এখন রবীন্দ্রনাথ তো চিত্র রূপময় বলেছিল, হ্যাঁ, আবার হচ্ছে ওদিকে আপনার অন্নদা শঙ্কর রায় বলেছিল শুদ্ধতম কবি। এগুলার মাঝখানে কিন্তু এই জিনিস চিপা পড়ে যাইতে পারে, বুঝছেন? দুইটা চিপাতে পড়ে এটা নির্জন থেকে আরো নির্জনে চলে যেতে পারে, যাতে না যায় সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাদিয়া আফরিন আপু বলেছেন বো আর বিসিএস দুই জায়গায় চালাকি করলে ধরা। ঠিক আছে, বাহ, চমৎকার তো। আহ এক্সপিরিয়েন্স ভালো দেখা যাচ্ছে এখানে। যারা ভাইয়ারা আছেন ওনারা এই কথাটা একটু মাথায় নিয়েন আর কি। হ্যাঁ, আপু একটা ওয়ার্নিং দিচ্ছে আপনাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আসেন আমরা তাহলে এটা বললাম। হ্যাঁ, আচ্ছা বলেন তো, শুদ্ধতম কবি বইটা কে লিখছে? শুদ্ধতম কবি বইটা কে লিখছে? শুদ্ধতম কবি নামে একটা গ্রন্থ, সেটা কে লিখেছে? ওহ, মান্নান। এমন ভাবে বলতেছে মান্নান লিখছে, মনে হয় তার ইউনিভার্সিটির ছোট ভাই, অথবা ওই যে চায়ের দোকানে আছে যার দোকানে যে চা খাই সে মান্নান লিখছে। ভাই একটু সম্মান দিয়ে লেখেন, সম্মান দিয়ে তো একটু লিখবেন। আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল মান্নান সৈয়দ, ভেরি গুড। আর শুদ্ধতম কবি উপাধি, শুদ্ধতম কবি উপাধিটা কে দিছে? অন্নদাশঙ্কর রায়। ওরে তারাশঙ্কর করতে ভাই রে ভাই, তারাশঙ্কর বলে। ওকে, আসেন। আপনার এই যে জীবনানন্দ দাশ, উনি হচ্ছে দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। জীবনানন্দ দাশ দৈনিক স্বরাজ পত্রিকার, দৈনিক স্বরাজ পত্রিকা, পত্রিকার নাম মনে রাখবেন, দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। তার অন্য নাম ছিল মিলু। জীবনানন্দ দাশকে নিয়ে আব্দুল মান্নান সৈয়দ লেখা গ্রন্থ হচ্ছে শুদ্ধতম কবি। শুদ্ধতম কবি উপাধি দিচ্ছেন অন্নদাশঙ্কর রায়। আমরা এগুলো খুব ভালো করেই পড়ে নিয়েছি, পরের অংশে যাই। আচ্ছা, আপনারা সবাই আমরা কার ইয়া বললাম, এই বনলতা সেনের কথা বললাম না? বনলতা সেন, বনলতা সেন। আচ্ছা, ক্লিন্টন বি সিলি হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছিলেন, ঠিক আছে? বিদেশি গবেষক ক্লিন্টন বি সিলি জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছিলেন। আর এডগার অ্যালান পোর টু হেলেন অবলম্বনে বনলতা সেন কবিতাটা রচনা করা হয়। এডগার অ্যালান পোর টু হেলেন অবলম্বনেই কিন্তু বনলতা সেন কবিতাটা রচিত হয়। তাহলে এখানে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি। একটা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন কে? জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন কে? বলেন তো। কুইন্টন বিসিলি, ভেরি গুড। আর বনলতা সেন কবিতাটা কি কোন কবিতা অবলম্বনে রচিত? বনলতা সেন কবিতাটা কোন কবিতা অবলম্বনে রচিত? টু হেলেন, ঠিক আছে, টু হেলেন। ওকে, তাহলে উপাধিগুলো দেখেন। রুনি ধুতি পরে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, ধূসর কবি, তিমির হরণের কবি, শুদ্ধতম কবি, পরাবাস্তববাদ কবি, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে উনার উপাধি, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে উনার উপাধি।
আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, উনার একটা কবিতা আছে, ঠিক আছে? উনার প্রথম কবিতা, যদি প্রশ্ন আসে জীবনানন্দ দাশের প্রথম কবিতা কোনটা, বর্ষা আবাহন, ঠিক আছে? বর্ষ আবাহন, বর্ষ আবাহন, প্রথম কবিতা, জীবনানন্দ দাশের প্রথম কবিতা লিখে রাখেন, জীবনানন্দ দাশের প্রথম কবিতা কি? আচ্ছা, যদি বলা হয় জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি, ঝরাপালক। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক, ঠিক আছে? তাহলে বলেন প্রথম কবিতা কি আর প্রথম কাব্যগ্রন্থ কি? ভেরি গুড। আচ্ছা, একজন বলছেন পরাবাস্তববাদ জিনিসটা কি? পরাবাস্তববাদ জিনিসটা হচ্ছে মানুষ যখন তার অবচেতন মনে, হ্যাঁ, অবচেতন মনে কোনো কিছু সৃষ্টি করেন, তখন সেই জিনিসটাকে বলা হয় পরাবাস্তববাদ আর কি। ওকে, থ্যাংক ইউ, আপনাদের ফিডব্যাকের জন্য ধন্যবাদ। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবেন, ওনার প্রথম কবিতা এবং প্রথম কাব্যগ্রন্থ দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ওনার কাব্যগ্রন্থ 60টি, 60টির মধ্যে বর্ষ হবে, বর্ষা না, বর্ষ, ঠিক আছে? ওনার 60টি কাব্যগ্রন্থ, 60টি কাব্যগ্রন্থের মধ্যে ঝরাপালক, অলরেডি আপনাকে বলেছি ঝরাপালক হচ্ছে প্রথমটা, ঝরাপালক হচ্ছে প্রথমটা, কেমন? ঝরাপালক হচ্ছে প্রথমটা। এরপর দেখেন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটা, ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটা? বর্ষ আবাহন কবিতার লাইন, যেমন আপনি যদি চান, এই যে ওখানে লাইন ছিল এরকম, ওই যে পূর্ব তরুণ আগে, দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে, দিব্য পরশ পেয়ে, নাই গগনে মেঘের ছায়া, যেন স্বচ্ছ স্বর্গকায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয় চেয়ে। এটা হচ্ছে বর্ষ আবাহন কবিতার লাইন, কয়েকটা লাইন বললাম আর কি, কেমন? তাহলে দেখেন ওনার কাব্যগ্রন্থের মধ্যে প্রথমটা হচ্ছে ঝরাপালক, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন, এটা ছাড়া আছে মহাপৃথিবী, রূপসী বাংলা। দেখেন এখানে ওনার কাব্যগ্রন্থগুলোর মধ্যে, কাব্যগ্রন্থগুলো মনে রাখা কতটা সহজ, কারণ প্রথম কাব্যগ্রন্থ এটা আপনার মনে থাকবে এই ঝরাপালক, বনলতা সেন এটা আপনি জানেন। তারপর হচ্ছে রূপসী বাংলার কবি ওনাকে বলা হয়, তাহলে রূপসী বাংলাটা ওনার কাব্যগ্রন্থ। 60টি তারার তিমির এটা একটু মন দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি, এগুলা মনে রাখলেই চলবে। মহাপৃথিবীটাও মনে রাখবেন, মহাপৃথিবী। তাহলে দেখেন এই 60টি কাব্যগ্রন্থ ছিল তার, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বনলতা সেন। ঝরাপালক, দেখেন ঝরাপালক হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। আহ এই কাব্য রচনায় তিনি রবীন্দ্র নজরুল সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন। এই কাব্যের মাধ্যমে নামের শেষে দাশগুপ্তের পরিবর্তে দাস ব্যবহার করেন। আচ্ছা, ঝরাপালক কাব্যগ্রন্থ থেকেই তিনি কি করেন, এটা 1928 সালে প্রকাশিত। এই কাব্যগ্রন্থ থেকেই তার নামে, ওনার নাম তো আসলে ছিল জীবনানন্দ দাশগুপ্ত হওয়ার কথা, ওখান থেকে গুপ্তটা, গুপ্তটা বাদ দিয়ে উনি কি করেন, দাস রাখা শুরু করেন আর কি। রূপসী বাংলা, দেখেন কবির মৃত্যুর পর এই কাব্যের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়, তিনি এর প্রচ্ছদে নাম রেখেছিলেন বাংলা ত্রস্ত নীলিমা। তাহলে দেখেন রূপসী বাংলার আরেকটা নাম কি, রূপসী বাংলা না, সালগুলো ভাবে মনে রাখতে হবে না। রূপসী বাংলার আরেকটা নাম হচ্ছে বাংলা ত্রস্ত নীলিমা, বাংলা ত্রস্ত নীলিমা। তবে ঝরাপালকের সালটা মনে রাখেন, কারণ প্রথম কাব্যগ্রন্থ তো, ঠিক আছে? প্রথম কাব্যগ্রন্থ তো ওটা মনে রাখেন, প্রথম কাব্যগ্রন্থ যেহেতু সেটা মনে রাখেন, ঠিক আছে? সবগুলো মনে রাখার দরকার নেই। তাহলে দেখেন রূপসী বাংলা, এটা বাংলা, আরটাই হচ্ছে বাংলা ত্রস্ত নীলিমা। দেখেন আহ কিন্তু প্রকাশের সময় এটার নাম হয়ে যায় কি, প্রকাশের সময় এটার নাম হয়ে যায় রূপসী বাংলা আর কি। সবাই কিন্তু কুইজের জন্য রেডি হবেন। ধূসর পাণ্ডুলিপি দেখেন,
এই কাব্যের বিখ্যাত কবিতা ছিল হচ্ছে মৃত্যুর আগে। কিশোর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে মৃত্যুর আগে। আহ এটা হচ্ছে বুদ্ধদেব বসুর কবিতা সাহিত্য পত্রিকায় প্রথম সংখ্যায় ছাপা হয়। আচ্ছা, বুদ্ধদেব বসু জানি ওনাকে কি নাম দিছিলেন? বুদ্ধদেব বসু জানি ওনাকে কি উপাধি দিছিলেন? বুদ্ধদেব বসু নির্জনতম কবি। ভেরি গুড। এই কবিতাটি দেখেন, এই কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে কি বলেন দেখেন। এই কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক কৃতিতে চিত্ররূপময় বলে মন্তব্য করেন। কোন কবিতাটা? ঠিক আছে, এই যে মৃত্যুর আগে এটা। ঠিক আছে। ওকে, আসেন বরদাস সেন, উনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 30টি কবিতার সমন্বয়ে রচিত এই এই কাব্য। ঠিক আছে। দেখেন ওই যে যেটা বললাম যে শুধু ইয়ে চিন্তা করে যে বলে নাই আপনার। এখানে বরদাস সেন, প্রথম প্রশ্ন, বরদাস সেন কাব্যগ্রন্থে কয়টা কবিতা ছিল? বরদাস সেন কাব্যগ্রন্থে কয়টা কবিতা ছিল? 30টা কবিতা ছিল। ঠিক আছে। এখানে দেখেন ওই যে বললাম, এটা কোনো নারীর সৌন্দর্য বর্ণনা হয় না বরদাস সেন কবিতায়। দেখেন ভারতের পুরাণের অন্তর্ভুক্ত বিষয় যেমন বিদিশা শ্রাবস্তী উঠে এসেছে, তেমনি বেদের ফলের মতো পাখির নীড়ের মতো চোখ উপমাগুলো সার্থক প্রয়োগ ঘটিয়েছেন এই কাব্যে। ঠিক আছে। এটা তো আপনার হচ্ছে কি টু হেলেন কবিতা অনুকরণ রচনা, এটা আমরা অলরেডি জেনে আসছি। কেমন? উপন্যাস। জীবনানন্দ দাশ উপন্যাস লিখেছিলেন। উপন্যাসগুলোর মধ্যে মনে রাখবেন মাল্যবান, সতীর্থ এবং কল্যাণী। কল্যাণী হচ্ছে তার সর্বশেষ উপন্যাস, কল্যাণী হচ্ছে তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ আর কি। ঠিক আছে, কল্যাণী। উপন্যাস মনে রাখবেন এই তিনটা, এগুলো সাল মনে রাখার দরকার নেই। মাল্যবান, দেখেন উপন্যাসটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। দাম্পত্য জীবনের নিষ্ঠুর কাহিনী সম্পর্কে জটিলতা, পারস্পরিক বিচ্ছিন্নতাবোধের এক নিষ্ঠুর উপাখ্যানকে ঘিরে এই মাল্যবান উপন্যাসটা। কেমন? আচ্ছা, কবিতা নিয়ে একটা কথা বলে রাখি। দেশবন্ধুর প্রয়াণে কবিতাটা কার লেখা? দেশবন্ধুর প্রয়াণে কবিতাটা লেখা হচ্ছে কার? জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশ দেশবন্ধুর প্রয়াণে কবিতাটা লিখেছিলেন চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে। এটা মনে রাখবেন, চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে। চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে। চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে আহ জীবনানন্দ দাশ একটা কবিতা লিখেছিলেন। কবিতার নাম ছিল হচ্ছে কি দেশবন্ধুর প্রয়াণে। কবিতার কথা দেখেন এখানে। আচ্ছা, শেষের কবিতা কি জানি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? উপন্যাস না? কবিতা কথা থাকলেও এটা আসলে কি ছিল? উপন্যাস ছিল, তাই না? এখন দেখেন কবিতার কথা, এখানে কবিতা শব্দটা লেখা থাকলেও এটা আসলে একটা প্রবন্ধ। কবিতা কথাটা লেখা থাকলেও এটা আসলে কি? প্রবন্ধ। কবিতার কথা প্রবন্ধ কে লিখছেন? জীবনানন্দ দাশ। এখানের বিখ্যাত উক্তি হচ্ছে এটা, সকলেই কবি নন, কেউ কেউ কবি। সকলেই কবি নন, কেউ কেউ কবি। ওকে। আচ্ছা, একটু পর আমি জীবনানন্দ দাশ থেকে কোশ্চেন করবো, কোশ্চেন গুলো উত্তর দিবেন। শ্রেষ্ঠ কবিতা দেখেন, 1955 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি, ওনার একটা গ্রন্থ শ্রেষ্ঠ কবিতা যে গ্রন্থটা ছিল সেটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে। একটু আগে বললাম চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তিনি দেশবন্ধুর প্রয়াণে কবিতাটা কি করেন? রচনা করেছেন। ওনার বেশ কিছু পংক্তি আছে এখানে দেখেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এগুলো হচ্ছে বরদাস দাসের। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, 20 বছর পর কবিতা। ঠিক আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ঠিক আছে। এগুলো হচ্ছে ওনার কবিতার লাইন আর কি। ওকে, জীবনানন্দ দাশ শেষ। এবার আমি কিছু প্রশ্ন করি জীবনানন্দ দাশ থেকে, কুইজটা শেষে আসবে। এগুলো হচ্ছে ওরাল টেস্ট। আমি কিছু প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। জীবনানন্দ দাশ থেকে প্রশ্ন করব, উত্তর দিবেন। উনার প্রবন্ধের নাম কি? জীবনানন্দ দাশের প্রবন্ধের নাম কি? সবার উত্তর চাচ্ছি, সবার উত্তর চাচ্ছি। যারা ক্লাসে আছেন, 160 জনের মতো ক্লাসে আছেন, আমি সবার কমেন্ট চাচ্ছি। প্রবন্ধের নাম হচ্ছে কি? কবিতার কথা।
ভেরি গুড, ভেরি গুড। জীবনানন্দ দাশের উপন্যাসগুলোর নাম লিখেন। জীবনানন্দ দাশের উপন্যাসগুলোর নাম লিখেন। মাল্যবান, তারপর কি? মাল্যবান, কল্যাণী, ভেরি গুড। মাল্যবান, কল্যাণী, সুতীর্থ। সুতীর্থ। ঠিক আছে, ভেরি গুড। জীবনানন্দ জীবনানন্দের পারিবারিক পদবী কি? জীবনানন্দের পারিবারিক পদবী কি? ওই সতীর্থ না, সুতীর্থ বল, সতীর্থ। দাশগুপ্ত, ভেরি গুড। জীবনানন্দ দাশের বেলা অবেলা কালবেলা কি ধরনের রচনা? জীবনানন্দ দাশের বেলা অবেলা কালবেলা কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। ওনার ছদ্মনাম কি ছিল? জীবনানন্দ দাশের ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম, আমি ডাকনাম বলি নাই, ডাকনাম ছিল মিলু। জীবনানন্দ দাশের কোন গ্রন্থ বাংলা একাডেমি পুরস্কার লাভ করে? জীবনানন্দ দাশের কোন গ্রন্থ বাংলা একাডেমি পুরস্কার লাভ করে? শ্রেষ্ঠ কবিতা, 1955 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে, ঠিক আছে। চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে উনি কোন কবিতাটা লিখেছিলেন? চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে উনি কোন কবিতাটা লিখেছিলেন? দেশবন্ধুর প্রয়াণে, ভেরি গুড। উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? জীবনানন্দ দাশ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক স্বরাজ পত্রিকা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাইলে জীবনানন্দ দাশ থেকে প্রশ্ন আসলে এর বাইরে প্রশ্ন আসার সুযোগ কম। পারা যাবে কিনা বলেন? পারা যাবে? ওকে, আসেন। সুধীন্দ্রনাথ দত্ত। আমরা এখন পড়বো সুধীন্দ্রনাথ দত্ত নিয়ে, কেমন? সুধীন্দ্রনাথ দত্ত নিয়ে। দেখেন, বিংশ শতকের 30 দশকে যে কয়জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। মনে রাখবেন, উনি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে, আমি কয়েকটা কথা বলে রাখি, পরবর্তী স্লাইডে আসলে ইজি মনে হবে। ওনাকে ক্লাসিক কবি বলা হয়। ওনাকে কি কবি বলা হয়? ক্লাসিক কবি বলা হয়, ঠিক আছে। উনি বাংলা সাহিত্যে বা বাংলা কবিতায় ধ্রুপদী কবিতার জনক। ধ্রুপদী কবিতার জনক, ঠিক আছে। তাকে আধুনিক কবিতার প্রবক্তাও বলা হয়। আধুনিক কবিতার প্রবক্তাও বলা হয়। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে, ওকে ওকে, সুধীন্দ্রনাথ। আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে? এখনো কি সেম? এখনো কি সেম? আচ্ছা, কি এখন কি বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার ভাই বললেন? সানসিল্ক না ক্লিয়ার, একটু আমারে ক্লিয়ার করেন আর কি, কেমন? ওকে। এই ঘুম আসতেছে কার কার? আপনার আসতেছে? ইস্তিয়াক আহমেদের ঘুম আসতেছে না? আচ্ছা,
দাঁড়ান, আমি ইশতিয়াক আহমেদের থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তাইলে। তন্নি। ওকে। আচ্ছা, আমরা শুরু করি। ঘুম আসলে ঘুমাই যান, ঠিক আছে? ক্লাসে ঘুমানো ভালো, শরীরের জন্য ভালো। সুধীন্দ্রনাথ দত্ত দেখেন, তাকে বলা হয় বাংলা কবিতার ধ্রুপদী কবি রীতির প্রবর্তক, ঠিক আছে? সুধীন্দ্রনাথ ছিলেন 30 দশকে রবীন্দ্র কাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। আহ, এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু চোখ বুলাবেন জাস্ট। দেখেন, জীবনানন্দ দাশ বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশাকরোজ্জ্বল চেতনা। এইটা মনে রাখবেন, পরীক্ষাতে আসবে। এটা মনে রাখবেন, পরীক্ষাতে আসবে। নিরাশাকরোজ্জ্বল চেতনা, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? সুধীন্দ্রনাথ দত্তকে কে বলেছিল এই কথাটা? জীবনানন্দ দাশ। পরীক্ষাতে আসবে এটা। ঠিক আছে। আচ্ছা, ধ্রুপদী নিয়ে তো সবাই পাগল হয়ে গেছেন। ধ্রুপদী মানে কি? ধ্রুপদী সাহিত্য বা ধ্রুপদী কবিতা বলতে কি বোঝায়, এটা নিয়ে তো সবাই দেখতেছি হচ্ছে বেশ মানে উদ্বিগ্ন হয়ে গেছেন। এটা হচ্ছে দেখেন, ধীর, গম্ভীর, ঠিক আছে, বীরত্ব ব্যঞ্জক, ঠিক আছে, ধীর, গম্ভীর, বীরত্ব ব্যঞ্জক চিন্তা চেতনা নিয়ে যেই সাহিত্য রচিত হয় সেটাকে বলা হয় হচ্ছে ধ্রুপদী সাহিত্য বা ধ্রুপদী সাহিত্য। এর মধ্যে হচ্ছে যে কবিতা, সেগুলো হচ্ছে ধ্রুপদী কবিতা আর কি। তার এক্সপ্রেশন সেই, কার এক্সপ্রেশন সেই। আচ্ছা, যেটা দরকার সবচেয়ে সেটা হচ্ছে ওনাকে নিরাশাকরোজ্জ্বল চেতনা কে বলেছেন? জীবনানন্দ দাশ। সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তার কবিতার ভিত্তিভূমি। ত্রিশের অন্যান্য কবিরা অবিশ্বাসী হলেও সুধীন্দ্রনাথ দত্ত ঈশ্বরকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলে হুমায়ুন আজাদ মনে করেন। অর্থাৎ তিনি ছিলেন অ্যাথিস্ট আর কি। সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন অ্যাথিস্ট, অর্থাৎ উনার কবিতার মধ্যে অ্যাথিজম যেটা, সেটা তীব্রভাবে আপনার কি হয়েছে, প্রকাশ পাইছে আর কি। ওকে। বঙ্গদেশের আধুনিক কবিতার প্রধান প্রবক্তা এবং তিনি ক্লাসিক কবি হিসেবে পরিচিত। তার যে ইয়া আছে, সুধীন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থগুলো আছে তার মধ্যে তন্বী, অর্কেস্ট্রা, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত দশমী এগুলো উল্লেখযোগ্য। তন্বী একটু আগে যেটা বললাম, তার প্রথম কাব্যগ্রন্থ, এগুলা শুরুতে বলে দিছি যাতে পরবর্তী পড়ালে রিপিট হয়ে যায়। তাহলে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তন্বী, এটা তিনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে। দেখেন, প্রথমটা হচ্ছে তন্বী, এটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন। তিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে অর্ঘ্য, ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য, এটা লিখেছিলেন এখানে, ঠিক আছে? ওকে। ওনার প্রথম কবিতা জানি কোনটা ছিল? ওনার প্রথম কবিতা কোনটা ছিল? প্রথম কবিতা কোনটা ছিল সুধীন্দ্রনাথ দত্তের? বলছিলাম কিন্তু আমি। প্রথম কবিতা ভুলে গেছেন? খালি তন্বীকে মনে রাখলে হবে? কুক্কুট ছিল প্রথম কবিতা, আর তন্বী ছিল হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। আচ্ছা, আমরা একটা বিখ্যাত উক্তি চারিদিকে ঘুরে বেড়াতে দেখি না, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এটা শুনেছেন আগে? এই কোটেশনটা শুনেছেন? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, কোটেশন কি শুনেছেন? এটা সুধীন্দ্রনাথ দত্তের। এটা কার? সুধীন্দ্রনাথ দত্তের রচনা, ঠিক আছে? এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের রচনা, উট পাখি কবিতার আর কি। গুড। এই আপনাদের জন্য এটা কি? এটা কি?
কিসের চিহ্ন? খুশির চিহ্ন না? এটা খুশির চিহ্ন কিনা? মানে খুশি, আপনারা এখন এমন কিছু পাবেন যেটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন। দেখেন, উপন্যাস লেখেননি, তার মানে আপনার পড়া কমাই দিছে। ঠিক আছে, সুধীন্দ্র দত্তকে এখন সবাই মিলে একটু দোয়া করে দেন। হ্যাঁ, তিনি যেন সুখে শান্তিতে থাকেন, কারণ উনি উপন্যাস লেখে নাই, তার মানে আপনার কি মজা, পড়তে হবে না। ওকে, আসেন। ওকে, দেখেন, অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তীর ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমরা দেখে নিব এখন। ওনার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন কে? অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। ঠিক আছে। ওকে, অমিয় চক্রবর্তী 1901 সালের 10 এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে দ্বিজেশ চন্দ্র ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। পেশায় তিনি ছিলেন অধ্যাপক। কাব্যের ক্ষেত্রে তিনি রবীন্দ্র প্রভাবিত বলয়ের বাইরে। অমিয় চক্রবর্তী 1960 সালে ইউনেস্কো পুরস্কার, 1970 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1986 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে মনে রাখবেন খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, অনিঃশেষ। অনিঃশেষ কাব্যগ্রন্থটা আলাদা করে মনে রাখবেন, অনিঃশেষ কাব্যগ্রন্থটা আলাদা করে মনে রাখবেন। এই অনিঃশেষ কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ। অনিঃশেষ কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ কবিতাটা। এই কবিতাটা, এটা কার লেখা কবিতা? অমিয় চক্রবর্তীর লেখা। কোন কাব্যগ্রন্থ থেকে? অনিঃশেষ কাব্যগ্রন্থ থেকে। পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে কিন্তু আসবে। ঠিক আছে, পরীক্ষাতে এটা আসবে। বাংলাদেশ, এইখানে অমিয় চক্রবর্তী থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। এবং হচ্ছে এই আপনার কি, এই বাংলাদেশ, ওনার লেখা বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ। এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের? সেটা হচ্ছে আপনার অনিঃশেষ কাব্যগ্রন্থের। ঠিক আছে, এবার আসেন বসু, বুদ্ধদেব বসুকে পড়ি। বুদ্ধদেব বসু সম্পর্কে মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সব্যসাচী লেখক হচ্ছে কে? বুদ্ধদেব বসু। সব্যসাচী লেখক দেখেন পাশে লেখা আছে। তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লায়। সব্যসাচী লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র থাকা অবস্থায় তিনি বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত হন। তাহলে কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? বাসন্তিকা পত্রিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ আছেন? আছেন। আপনাদের জগন্নাথ হল আছে না? জগন্নাথ হল আছে না? উনি জগন্নাথ হলে থাকা অবস্থায় এই বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত হন, জগন্নাথ হলে থাকা অবস্থায়। ঠিক আছে। তিনি সম্পাদনা করেন প্রগতি এবং কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। প্রগতি এবং কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। ওনার কাব্যগ্রন্থের মধ্যে দেখেন বন্দির বন্দনা। ঠিক আছে, ওনার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বন্দির বন্দনা, এটা খুব উল্লেখযোগ্য। ঠিক আছে। এরপর হচ্ছে কঙ্কাবতী। কঙ্কাবতী না উপন্যাস কিন্তু অন্নদাশঙ্কর রায়ের, এটা মনে রাখবেন। যে আধার আলোর অধিক। এই কয়টা মনে রাখলে হবে, খুব বেশি মনে রাখতে হবে না, তবে এটাও মনে রাখবেন। পেরেকের গান, এটা একটু মনে রাখেন। পেরেকের গান, এটা একটু মনে রাখেন। কাব্যগ্রন্থের মধ্যে পেরেকের গান কাব্যগ্রন্থটা একটু মনে রাখেন। মরচে পড়া পেরেকের গান আর কি, মরচে পড়া পেরেকের গান, এটা একটু মনে রাখবেন। তপস্বী তরঙ্গিনী কলকাতার ইলেকট্রা। ঠিক আছে। উপন্যাসের মধ্যে ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে তিথিডোর, এটা মনে রাখবেন। তিথিডোর, এটা আলাদা করে মনে রাখবেন। ওনার উপন্যাসগুলো মনে রাখতে হবে, তার মধ্যে যে তিথিডোরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহ আর ওনার একটা বিতর্কিত উপন্যাস আছে। বিতর্কিত উপন্যাস হচ্ছে রাত ভরে বৃষ্টি।
এটা বিতর্কিত উপন্যাস বলা হয়। প্রশ্ন আসতে পারে ওনার বিতর্কিত উপন্যাস কোনটা, উত্তর হবে রাত ভরে বৃষ্টি। ঠিক আছে। গল্প গ্রন্থের মধ্যে আছে রেখাচিত্র, এটা মনে রাখবেন, অনেকবার পরীক্ষাতে আসছে রেখাচিত্র। ঠিক আছে। প্রবন্ধগুলা মনে রাখতে হবে, প্রবন্ধগুলা হঠাৎ আলোর ঝলকানি, এটা মনে রাখলে চলবে। হঠাৎ আলোর ঝলকানি এটা কার প্রবন্ধ? উত্তর হচ্ছে বুদ্ধদেব বসুর। উনি সম্পাদক ছিলেন পত্রিকার। পত্রিকার মধ্যে আমি তো অলরেডি বলেছি কবিতা, প্রগতি, এই দুটো হচ্ছে উনার সবচেয়ে প্রমিনেন্ট। আর চতুরঙ্গ, চতুরঙ্গর ক্ষেত্রে উনার চাইতে বেশি নাম আসবে হচ্ছে হুমায়ুন কবিরের। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। হ্যাঁ, উনিও ছিলেন, কিন্তু এটা হুমায়ুন কবিরের জন্য বেশি উল্লেখযোগ্য। কাজে আপনার বুদ্ধদেব বসুর যদি সম্পাদিত পত্রিকার কথা আসে, তাহলে কবিতা পত্রিকা এবং প্রগতি এই দুটার কথা আলাদাভাবে মনে রাখবেন। এবার আসেন বিষ্ণুদেব। বিষ্ণুদের ব্যাপারে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, উনি কিবাদী লেখক বলেছিলাম, কিবাদী কবি বলেছিলাম। বিষ্ণুদেব কিবাদী বা কিবাদী কিবাদী লেখক। মার্ক্সবাদী। ঠিক আছে, মার্ক্সবাদী। উনি হচ্ছেন কি মার্ক্সবাদী কবি। মার্ক্সবাদী কবি। আচ্ছা, মনে রাখবেন টি.এস. এলিয়টের নাম শুনছি না? একটু স্লো পড়ালে ভালো হয়। আচ্ছা, ওকে, স্লো পড়াবো। টি.এস. ইলিয়টের নাম আমরা শুনছি না? টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়টের কবিতার আপনার হচ্ছে কি বাংলা অনুবাদ প্রথম করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ দ্বিতীয় করেন হচ্ছে বিষ্ণুদেব। টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর তার দ্বিতীয় অনুবাদ করেন হচ্ছে বিষ্ণুদেব। ঠিক আছে। আচ্ছা, উনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, আচ্ছা আপনারা কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম আমি বলতেছি উনার, তবে উনার প্রথম কাব্যগ্রন্থ যেটা বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ যেটা, সেটা ছিল উর্বশী ও আর্টেমিস। উর্বশী ও আর্টেমিস। ঠিক আছে। এটা ছাড়া তার আরো কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে নাম হচ্ছে নাম রেখেছি কোমল গান্ধার, সাত ভাই চম্পা। ঠিক আছে। তারপর হচ্ছে চোরাবালি, সন্দীপের চর, এগুলা মানে মোটামুটি প্রমিনেন্ট আর কি। আসেন আমরা আসেন তাহলে আমরা ওনার ব্যাপারে একটু দেখি। হ্যাঁ, আমি শুরুতে একটু আলোচনা করে দিছি কেন, যাতে পরবর্তী পড়াগুলো পরিচিত মনে হয়। মার্ক্সবাদী কবি আমি অলরেডি বলেছি, মার্ক্সবাদী কবি, তার সম্পাদিত পত্রিকা হচ্ছে নিরুক্ত সাহিত্যপত্র। তাকে মার্ক্সবাদী কবি বলা হয়, তার সম্পাদিত পত্রিকা হচ্ছে নিরুক্ত সাহিত্যপত্র। কাব্যগ্রন্থগুলোর নাম দেখেন। উর্বশী আর্টিমিস, এটা ছিল প্রথম কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ কেমন। তারপর চোরাবালি। ঠিক আছে, নাম রেখেছি কোমল গান্ধার। ঠিক আছে, নাম রেখেছি কোমল গান্ধার। তুমি শুধু 25শে বৈশাখ। তুমি শুধু 25শে বৈশাখ, এটাও মানে উল্লেখযোগ্য আর কি। ওকে, তাহলে আমরা আমাদের পঞ্চপাণ্ডব শেষ করেছি। একটু পরে আমরা কুইজে চলে যাব। আমরা একটু পরে কুইজে চলে যাব। এবার দেখেন আমাদের আজকে আলোচনার বিষয় ছিল কি পঞ্চপাণ্ডব, এবং আরেকটা কি ছিল, আরেকটা কি নিয়ে পড়াবো বলছিলাম? পঞ্চপাণ্ডব ছাড়া আরেকটা কি নিয়ে পড়ানোর কথা ছিল? যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, আমাদের যুগ সন্ধিক্ষণ কবে ছিল বলেন তো? 1760 থেকে, 1760 থেকে কত? ওকে, 1860। কেমন? তাহলে আসেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। অর্থাৎ যুগ সন্ধিক্ষণ বলতে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তকে বুঝি। ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা কি এখন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে জানবো। লাস্ট পড়া আজকে আমাদের। ওনার জন্ম হচ্ছে 1812, মৃত্যু হচ্ছে 1859। তিনি আধুনিক যুগের প্রথম কবি। যুগ সন্ধিক্ষণ মানে কি, মধ্যযুগ শেষ আধুনিক যুগের যে শুরু, এই সময়টাই কিন্তু বলা হয় যুগ সন্ধিক্ষণ, তাই না? তাইলে ওই আধুনিক যুগের যে শুরু, এই আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে খাঁটি বাঙালি কবি বলা হয়। তাকে কে বলা হয়? খাঁটি বাঙালি কবি। বঙ্কিমচন্দ্র, বঙ্কিমের নাম তো আমরা সবাই জানি, তাই না? বঙ্কিম উনাকে কি নামে কি উপাধি দিয়েছিলেন? খাঁটি বাঙালি কবি। খাঁটি বাঙালি কবি। ঈশ্বরচন্দ্র গুপ্তের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা ছদ্মনাম আছে যেটা বেশিরভাগ বইতে নাই, এটা মনে রাখবেন। ওনার ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু। ভ্রমণকারী বন্ধু। এই
ইনফরমেশনটা বেশিরভাগ বইতে নাই, আপনারা একটু আলাদা করে নোট ডাউন করে নিয়েন, এটা আলাদা করে একটু নোট ডাউন করে নিন। আহ উনার যে ছদ্মনামটা, উনার ছদ্মনামটা হচ্ছে ভ্রমণকারী বন্ধু। ভ্রমণকারী বন্ধু, এটা অনেক বইতে পাবেন না, ইনফরমেশনটা একটু লিখে নিন। এখন হয়তো আসতে পারে, কিন্তু একটা সময় ছিল না এই ইনফরমেশনটা। ওকে। তিনি আরো কিছু নামে পরিচিত, তিনি গুপ্ত কবি নামে পরিচিত, গুপ্ত কবি। তিনি গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন, গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন, গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন। দেখেন, উনার ব্যাপারে একটা ইয়ে আছে প্রচলিত, একটা কথা প্রচলিত আছে। কথাটা হচ্ছে মানে বাঙালি কবিয়ালদের মধ্যে, বাংলা মানে বাংলা যে কবি আছে, বাংলা সাহিত্যে যতজন কবি আছে, এই কবিদের মধ্যে মানে অসম্ভব লেভেলের প্রতিভাবান একজন কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু তিনি তার প্রতিভার নিদারুণ অপচয় করছিলেন। মানে খুব বেশি অপচয় করছিলেন আর কি, খুব বেশি অপচয় করছিলেন। দেখেন, কেন অপচয় করছি, এটা কেন বলা হয়েছে, দেখেন এটা বলা হয়েছে এই কারণে, মানে এটা দেখে হচ্ছে বঙ্কিমচন্দ্র বলছিল আর কি যে মানে প্রতিভার কি নিদারুণ অপচয়। উনি আসলে উল্টাপাল্টা জিনিসপত্র লেখালেখি করতেন। যেমন দেখেন, লিটারেচারের নেইমার, হ্যাঁ, ভালো ভালো বলছেন। দেখেন, ওনার একজন সাহিত্যিক, ওনার কবিতার নাম দেখেন, ওনার কবিতার নাম হচ্ছে দেখেন ইয়া পাটা। এই পাঠা মানে বুঝছেন, ছাগল আছে না, ছাগল, মেইল ছাগল যেটা সেটা। আপনি দেখেন উনি কি কবিতা লিখছেন, পাঠা কবিতা লিখছেন, লিখছেন হচ্ছে এভাবে: রসভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। অ্যাজ ইফ তিনি আমার মতো মাটন প্রিয় ছিলেন, ঠিক আছে? অর্থাৎ মাটন প্রিয় থাকার কারণে এই উল্টাপাল্টা জিনিস। এখন মনে করেন আমি মাটন খাইতে পছন্দ করি বলে আমি এসব জিনিস লিখলে ছাড়বে, ঠিক আছে? কিন্তু একজন কবি, এত বিখ্যাত একজন কবি, এত প্রতিভাবান একজন কবি, যদি উনি আমার মতো পাগলামি করে তাহলে কি ছাড়বে? এটা কি যায়? ওনার সাথে যায়? এখন আমি মাটন খাইতে পছন্দ করি, আমি আমার বাসায় এই ধরনের কবিতা লিখে তাদেরকে জানান দিতে পারি যে আমি ছাগল খাইতে পছন্দ করি, আমি ছাগলের জন্য পাগল হচ্ছি, এইসব কবিতা আমি বলতে পারি, এগুলো আমি বলতে পারি। কিন্তু এই যে উনি এইসব কথা বলতেছে, এই যে বিশ্রী লেভেলের, এগুলো তো আসলে মানে ওই এই কারণেই আসলে বলা হচ্ছে যে প্রতিভার কি নিদারুণ অপচয়। কেমন? আমি কি বুঝাতে পারছি কেন এই প্রতিভার নিদারুণ অপচয় বলতো? কারণ হচ্ছে উনি এইসব উল্টাপাল্টা জিনিসপাতি একটু বেশি লিখতেন আর কি। কেমন? আচ্ছা। তো এটা ছাড়াও দেখেন, তাকে কবিয়ালদের শেষ প্রতিনিধিও বলা হইতো। কারণ আপনারা জানেন কবিয়াল যারা ছিল, আপনারা তো মধ্যযুগ পড়ছেন না, মধ্যযুগে আপনারা দেখছেন হচ্ছে কবিয়াল যারা ছিল, কবিয়াল গুলো কিন্তু মধ্যযুগের একদম শেষ দিকেই তো আসছিল, তাই না? কবিয়াল গুলো কখন আসছিল? মধ্যযুগের শেষ দিকে আসছিল না? আচ্ছা, তাহলে উনাকে কবিয়ালদের শেষ প্রতিনিধিও কিন্তু বলা হয়। আবার উনাকে বাংলা সাহিত্যের জেনাসও বলা হয়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবেন। ওকে। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত দেখেন তিনি গুপ্ত কবি নামে পরিচিত অলরেডি। আমি কারণ হচ্ছে দেখেন, আমি এই স্লাইডগুলো আসার আগে আলোচনাগুলো করে দিই, যাতে স্লাইড পড়ার সময় আপনার জিনিসগুলো নতুন মনে না হয়, একবার পড়ছেন কোথাও এরকম মনে হয় রিভিশন হয়ে যায়। তাহলে দেখেন, তিনি গুপ্ত কবি নামে পরিচিত ছিলেন। তিনি আধুনিক যুগের প্রথম কবি। তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। যুগ সন্ধিক্ষণ কাল হচ্ছে 1760 থেকে 1860, আপনারা নিজেরাই বলেছেন। ওকে। এরপর এরপর কবিয়ালদের কবিয়ালদের শেষ প্রতিনিধি ওনাকে বলা হয়েছে, এটা তো আলোচনা করেছি। বঙ্কিমচন্দ্র তাকে খাঁটি বাঙালি কবি বলেছেন। এত বড় প্রতিভা শুধু ইয়ার্কিতেই ফুরালো। এই দেখেন, আপনাদেরকে একটু আগে আমি যেটা বললাম না, এই দেখেন কি নির্ধারণ অপচয় বলেছি না? এত বড় প্রতিভা শুধু ইয়ার্কিতেই ফুরালো। ওই যে, যে অ্যাজ ইফ ওই পাটা ছাগল খাইতে তার পছন্দ হয়, হ্যাঁ, ওই যে এই কারণে এইসব বক্কচক্কর লিখছে। দেখছেন, এই যে পাঠা নিয়ে কবিতা লিখছে, আনারস নিয়ে কবিতা লিখছে, তোপসে মাছ নিয়ে কবিতা লিখছে, ঠিক আছে? এগুলা কেমন, বুঝছেন? ওকে। কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার। দেখেন, ঈশ্বরচন্দ্র গুপ্তের অন্যতম শ্রেষ্ঠ কৃতি ছিল ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধু গুপ্ত, হর ঠাকুর ও কয়েকজন কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং কবি গান বাঁধতেন। প্রায় 12 বছর গ্রামে গঞ্জে ঘুরে তিনি প্রাচীন কবিদের তথ্য সংগ্রহ করে জীবনী রচনা করেছেন। তার সম্পাদিত পত্রিকাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, সম্পাদিত পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ। সম্পাদিত পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ। কেমন? সম্পাদিত পত্রিকাগুলো দেখেন, সম্পাদিত পত্রিকাগুলা মধ্যে হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ রচনাবলী, এই দুটা আলাদাভাবে মনে রাখবেন, এই দুটা আলাদাভাবে গুরুত্ব দিয়ে মনে রাখবেন।
1831 সালে প্রকাশিত, পরে সপ্তাহ প্রথমে সাপ্তাহিক, পরে সপ্তাহে দুইবার প্রকাশিত হতো। 1839 সালে দৈনিক সংবাদপত্রে পরিণত হয়, সংবাদ প্রভাকর দৈনিক সংবাদপত্রে পরিণত হয় 1839 সালে। প্রথম দিকে এটা ছিল সাপ্তাহিক। পংক্তি দেখেন, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। ওই যে আপনাদেরকে যেটা বলেছিলাম, রস ভরা রসময় রসের ছাগল, তোমারই কারণে আমি হয়েছি পাগল, এই আর কি। আসেন, তাহলে আমরা কুইজ শুরু করি, কেমন? কুইজ শুরু করি, সবাই রেডি তো? মনে আছে? মনে আছে তো সবার? ওকে, তাহলে আমরা শুরু করি, কেমন? সবাই থাকবেন তো? এই যে আস্তে আস্তে যাওয়া শুরু হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর দেন। ঝরা পালক কার রচনা? ঝরা পালক কার রচনা? সবাই এই যে একজন দুইজন উত্তর দিচ্ছে, সবার উত্তর কেন নাই? সবার উত্তর কেন নাই? ওকে। এমডি আতিক শারিয়ার। ভাই আপনি কোথায় পড়াশোনা করেন? এমডি আতিক শারিয়ার, আপনি কোথায় পড়াশোনা করেন ভাইয়া? আপনার কথাবার্তা এত অ্যাগ্রেসিভ কেন? আপনার কথাবার্তা এত অ্যাগ্রেসিভ কেন ভাই? ঝরা পালক এই কথাটা আমি তো ক্লাসের মধ্যে কমপক্ষে কয়েকশো বার বলেছি। এত অ্যাগ্রেসিভ কেন ভাই? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? পারি না তাই যে বললেন আপনার, আপনি বলতে পারতেন স্যার মনে পড়তেছে না, পারি না তাই মানে? দেখেন উল্টাপাল্টা ইয়ে অ্যাগ্রেসিভনেস আমার ক্লাসে অ্যাটলিস্ট দেখায়েন না ভাই। আমি খুব বাজে লেভেলের মানুষ, আমি ডাইরেক্ট অপমান করে দিব, বুঝেন নাই? এসব আমি কেয়ার করি না, সো বি কেয়ারফুল। এখনো এমন কিছু আপনারা হয়ে যান নাই, এটা চিন্তা করেন না, ঠিক আছে? বা এমন কিছু যেটাই হন না কেন, আপনি এই ধরনের মানে এই ধরনের অ্যাটিটিউড অ্যাটলিস্ট ক্লাসে দেখায়েন না প্লিজ। আর যদি আপনি সত্যি এটা না পারেন, তাইলে আমি বলবো যে আপনি সারা মানে পুরো সময়টাতে ক্লাসে কি করছেন এটা নিয়ে আমি যথেষ্ট ডাউটফুল। আপনাদের যদি আমার শুনেন, আমি একদম স্ট্রিক্ট একটা কথা বলি, যাদের যাদের এখানে ক্লাস পছন্দ না, আমার ক্লাস যাদের যাদের পছন্দ হচ্ছে না, স্ট্রিক্ট বলবেন, পিটিও কে জানাবেন, আমি ক্লাস নিব না। আমি ক্লাস নিব না, আমার কোনো প্রবলেম নাই, আপনার ক্লাস না নিলে, আপনাদের সাথে ক্লাস না করলে আমার কোনো রকম কোনো সমস্যা নাই। না ক্লাস ভাই ভালো নিই নাই, আমি ক্লাস নিশ্চয়ই ভালো নিই নাই, নাইলে আপনাদের কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার তো আসার কথা না, আপনারা যথেষ্ট ম্যাচিওর। আচ্ছা, আপনারা এই প্রশ্নগুলো স্লাইডে দেওয়া ইয়ে থাকবে। আচ্ছা বলেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? কার রচনা? কার রচনা? বাদ দেন, আমি সরি, আমি একটু রিয়েক্ট করে ফেলেছি মনে হয়। সরি, আমি নিজেও সরি। ইয়া করে না, এটা কার রচনা? সুধীন্দ্রনাথ দত্ত। মহাপৃথিবী, মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার? মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার? আচ্ছা, মহাপৃথিবী তো জীবনানন্দ দাশের। একটা কথা মনে রাখবেন, এই যে আহ মহাপতঙ্গ পড়ছিলেন আপনারা স্কুল লাইফে থাকতে? মহাপতঙ্গ, মহাপতঙ্গ পড়ছিলেন? মহাপতঙ্গ পড়েন নাই? মহাপৃথিবী হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, কিন্তু মহাপতঙ্গ এটা একটা ছোট গল্প, এটা আবু ইসাকের, মনে রাখেন। এটা কিন্তু বোর্ড বইয়ে ছিল, পরীক্ষাতে আসতে পারে, বোর্ড বইয়ে ছিল, পরীক্ষাতে আসতে পারে, এটা আবু ইসাকের।
আবু ইসাকের, ঠিক আছে। দেখেন মহা মহা মিল আছে, তো একটা মহাপতঙ্গ, মহাপতঙ্গ হচ্ছে আবু ইসাকের, এটা এটা গল্প ছিল আর কি। তাহলে মহাপৃথিবী জীবনানন্দ দাশ, ওকে, এটার সাথে রিলেভেন্ট ছিল এই জন্য বলে দিলাম। ওকে, রেখাচিত্রকার, রেখাচিত্রকার দ্রুত উত্তর করবেন, রেখাচিত্রকার, রেখাচিত্র, রেখাচিত্রকার বুদ্ধদেব বসু, ভেরি গুড, ভেরি গুড। টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন কোন কবি? টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন কোন কবি? দ্বিতীয় অনুবাদ তাহলে কে করে? টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় অনুবাদ তাহলে কে করেন? বলেছিলাম বিষ্ণু দে। দ্বিতীয়, টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় অনুবাদক হচ্ছে বিষ্ণু দে। প্রথম অনুবাদক, দেখেন এখানে কিন্তু কনফিউশন আছে, প্রথম অনুবাদক হইলে হচ্ছে রবীন্দ্রনাথ, ঠিক আছে, দ্বিতীয় অনুবাদক হচ্ছে কে? বিষ্ণু দে। ভেরি গুড। নাম রেখেছি কোমল গান্ধার, নাম রেখেছি কোমল গান্ধার কার কাব্যগ্রন্থ? নাম, নাম রেখেছি কোমল গান্ধার, বিষ্ণু দে। ভেরি গুড। বাংলাদেশ কবিতা কার রচনা? বাংলাদেশ কবিতা কার রচনা? বাংলাদেশ কবিতা কার রচনা? অমিয় চক্রবর্তী। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অনিঃশেষ। ভেরি গুড। তিথিডোর উপন্যাসের রচয়িতা কে? তিথিডোর উপন্যাসের রচয়িতা কে? তিথিডোর উপন্যাসের রচয়িতা কে? বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসুর বিখ্যাত উপন্যাস হচ্ছে তিথিডোর। ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি বলেছেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি বলেছেন কে? বঙ্কিমচন্দ্র। যুগ সন্ধিক্ষণ কবে? যুগ সন্ধিক্ষণ কবে? থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে আপনাদের পার্টিসিপেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আহ ক্লাসে যা পড়ানো হয়েছে এর মধ্যে জীবনানন্দ দাশ খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা ছাড়া বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী ভালো করে দেখবেন, ঠিক আছে। দাস আর দাসের পার্থক্য হচ্ছে হিন্দু সমাজে তো আসলে জাত প্রথা ইয়ে ছিল, হিন্দু সমাজে তো জাত প্রথা ছিল। তো ওখানের মধ্যে একটা দন্ত স যেটা এবং তালব্য শ যেটা, এটা হচ্ছে ওই জাত প্রথার দিক থেকে, মানে একটা কাস্ট উপরে আর একটা কাস্ট নিচে, এরকম এরকম আর কি, ঠিক আছে। যেটা উপরে ওটা তালব্য শ ব্যবহার করতো, যেটা নিচে সেটা দন্ত স ব্যবহার করতো, ঠিক আছে। ওকে, মনে কিছু না, আমিও একটু আসলে বকাঝকা করে ফেলছি। যাই হোক, ভালো থাকেন সবাই আর কি, হ্যাঁ। ওকে ভাই, ভালো থাকেন সবাই।